আসলে জামাত বা শিবিরের তাদের যে আমি বারবার বলে থাকি সাপের ২ মুখ, জামাতের ২০ মুখ। তাদের বিভিন্ন মুখ বিভিন্ন জায়গায় থাকে। তারা তখন কিন্তু মির্জা আব্বাস সাহেবের উপরে বা বিএনপিতে কাঁধে দায় চাপিয়ে একটা মব সন্ত্রাস করতে চেয়েছিল। তারা ব্যর্থ হয়েছে। শেখ ফরিদ, আপনি কিভাবে কোন চোখে দেখছেন হাদির মৃত্যু রাজনীতিতে কোন ধরনের টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারে? নিঃসন্দেহে হাদির মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যা আলোচনা সমালোচনা দুটোরই যোগ্য। এমনকি এই হত্যাটা যে আমরা শুনেছি ইতিমধ্যে সে মারা গেছে, এরকম আমরা নিউজ পেয়েছি। এটা অবশ্যই ষড়যন্ত্র, কোনো সন্দেহ নাই। যখন মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে অভিযোগ করলো, তখন আমি পোস্ট দিয়েছিলাম মির্জা আব্বাস তাকে কেন মারতে যাবে। আমরা এও দেখেছি, আমরা এও শুনেছিলাম আসলে জামাত বা শিবিরের তাদের যে আমি বারবার বলে থাকি সাপের ২ মুখ, জামাতের ২০ মুখ। তাদের বিভিন্ন মুখ বিভিন্ন জায়গায় থাকে। তারা তখন কিন্তু মির্জা আব্বাস সাহেবের উপরে বা বিএনপিতে কাঁধে দায় চাপিয়ে একটা মব সন্ত্রাস করতে চেয়েছিল। তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়ে তখন বলেছে এটা আওয়ামী লীগ করেছে। তারপরেও যখন এটা কাজ করলো না, তখন বললো করেছে। এখন শুধু নেটো বাহিনীর কথাটা বলা বাদ রেখেছে বা ইসরায়েলের কথা বলা বাদ রেখেছে। আমরা বিতর্কে যেতে চাই না। আমরা যে কোনো হত্যার নিন্দা জানাই। যে কোনো আইন শৃঙ্খলার নিরাপত্তার জনিত ঘটনার যে কোনো ঘটনা আমরা আমাদের প্রতিপক্ষ হোক, আমরা সেটা অবশ্যই নিন্দা জানাবো। আমরা যে কোনো হত্যা, আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যর্থতা, সেখানে কিন্তু স্পষ্ট একটা খুনি বারবার বলতেছে, কেউ তো বলতেছে মনে হয় যে ক্যামেরা নিয়ে তার পিছে আছে, সে নাকি ভারত চলে গেছে, সেই জন্য তারা ভারতকে দোষলো। তো ভারতে তো ইলিয়াসও পালিয়ে গিয়েছিল, ভারতে তো পিনাকি ভট্ট পালিয়ে গিয়েছিল, যাকে আমি আদর করে প্যানিক ভট্ট বলি। বাংলাদেশে প্রায় ১৬৫ জন শিশু হত্যাকারী, তার শিশু হত্যার মামলা যার বিরুদ্ধে আছে বা যিনি দায়ী, তাকেও তো এক হত্যাকারী যদি পালিয়ে গিয়ে থাকলে যদি ভারতকে দায়ী করা যায়, তাহলে পিনাকি ভট্ট লাইভ ভিডিও করেছে কিভাবে তিনি ভারতে পালিয়ে গেছেন। তো তার জন্য তো ভারতকে আমরা তখন দায়ী করতে দেখি না, বা এখনো কাউকে দায়ী করতে দেখি না। এটা বোঝা যায় যে বাংলাদেশের যে কোনো অপরাধ, মানবতা, এগুলো যদি সিলেক্টিভ হয় তাহলে সমস্যা। মানবতা সবার জন্য এক হতে হবে। সেটা সুলতানা রহমানের জন্য যা, হাফিজ আল আসাদের জন্য যা, আমি শেখ ফরিদের জন্য তাই হওয়া উচিত। রাজনৈতিক মতভেদ, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, গণতন্ত্রে এটা স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য কি? আমরা তিনজন যদি একই দল করি, আমরা তিনজন যদি একই ভাষায় কথা বলি, আমরা তিনজন যদি একই বিষয়টাকে একই রং বলি, তাহলে সেটা গণতন্ত্র কোথায় থাকলো? হয় সেটা একনায়কতন্ত্র, আর তা না হয়তো এটা স্বৈরাচারী, অথবা সেটা রাজতন্ত্র। মাঝখানে জায়গা নাই। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ডাইভার্সিটি। সেখানে আসাদ সাহেব আমার নীতির সমালোচনা করবেন, আমি আসাদ সাহেবের সমালোচনা করব, আপনি অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এন এডিটর, আপনি আমাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করবেন। এটাই স্বাভাবিক। আপনি আমাকেও কাঠগড়ায় দাঁড় করাবেন, তাকেও কাঠগড়ায় দাঁড়া করবেন, যাতে কিন্তু আমাদের তিনজনের উদ্দেশ্য থাকবে জনকল্যাণ, দেশের কল্যাণ। কিন্তু আমরা সেখানে তা দেখতেছি না। এখানে মানবতা সিলেক্টিভ, আইন সিলেক্টিভ, এখানে রাজনৈতিক অধিকারকে সিলেক্টিভ করা হয়েছে। এটা ঠিক না, এইভাবে একটা দেশ চলতে পারে না। তবে হাদির এই ঘটনা বাংলাদেশে একটা নতুন পয়েন্ট বা নতুন টার্ন নিচ্ছে বা নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। হাফিজ আল আসাদ কি কোন টার্নে যেতে পারে এখন? এখন আমরা দেখছি যে তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন। আমি মনে করি তারেক রহমান আসলে কোনো ব্যক্তি হিসাবে ফিরছেন না, তিনি ফিরছেন একটি রাজনৈতিক মেরুকরণের প্রতীক হয়ে, যেখানে রাজনীতির বদলে গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ মূল বিভাজন। আগে তারেক রহমানকে দেখা হতো একটি দলের উত্তরাধিকার হিসাবে, এখন আমি মনে করি তিনি নিজেকে উপস্থাপন করতে পেরেছেন একটি রাজনৈতিক কাঠামোর প্রতীক হিসেবে। তিনি এখন শুধু বিএনপির নেতা নন, তিনি নিজেকে একটি গণতান্ত্রিক ট্রানজিশনের ফিগার হিসাবে দাঁড় করাতে পেরেছেন নিজেকে। ফলশ্রুতিতে হাদির এই মৃত্যুর ফলশ্রুতিতে যে ধরনের কৌশল অবলম্বন করা হয়েছিল এবং যে কৌশলের মাধ্যমে নির্বাচনকে মূলত টার্গেট করে নির্বাচনকে বানচাল করবার যে প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছিল, সেই প্রক্রিয়াটি ভেস্তে গেছে তাৎক্ষণিক সময়ে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত এবং তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে তিনি বাংলাদেশে আগামী 25 তারিখ প্রত্যাবর্তন করবেন। সুতরাং এটার টার্নিং পয়েন্ট এটাই যে আমরা মনে করি হাদির মৃত্যুর মাধ্যমে হাদি আমাদেরকে দেখিয়ে গেছে, তিনি একটা পথ তৈরি করে গেছেন যে তার আত্মহতি দিয়ে, তার মৃত্যু দিয়ে যে এদেশে গণতান্ত্রিক ধারায় অব্যাহত রাখতে হবে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই তারেক রহমান দেশে ফিরছেন এবং যে কোনো মূল্যে তারা নির্বাচন প্রক্রিয়াকে তারা এগিয়ে নেবে। এবং
আগে যেমন সরকার বরাবর বিএনপিকে রাষ্ট্রবিরোধী একটি ফ্রেমে উপস্থাপন করেছেন, তারেক রহমান এবার সেই ফ্রেমটা ভেঙে দিচ্ছেন বলে আমি মনে করি। রাষ্ট্র ঠিক আছে, সমস্যা ক্ষমতার কেন্দ্রীকরণে। এই যে বিষয়টি সেটা তারেক রহমান উপলব্ধি করেছেন এবং তারেক রহমানের নতুন মেরুকরণ হলো রাষ্ট্র বনাম সরকার নয়, বরং জনগণ বনাম কর্তৃত্ববাদ। এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে হাদি মৃত্যুবরণ করলেও আমাদের জাতিকে দেখিয়ে দিয়েছে যে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে, ষড়যন্ত্র চলবে, নির্বাচন বানচাল করবার জন্য নানা রকম প্রক্রিয়া হাতে নেওয়া হবে, কিন্তু সেগুলো অত্যন্ত সুদৃঢ় এবং রাজনৈতিক বিচক্ষণতার মাধ্যমে দেশের সার্বিক জনসাধারণকে মোকাবেলা করতে হবে। দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের নিরাপত্তার জন্য অবশ্যই এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সার্বিকভাবে। জি, জি, আশেক ফরিদ, আপনার কি মনে হয় যেটা হাফিজ আল আসাদ বললেন যে তারেক রহমান রাজনৈতিক কাঠামোর প্রতীক হয়েছেন, আপনি একমত কিনা? আরেকটি প্রশ্ন রাখছি আপনাকে, যেদিন হাদি গুলিবিদ্ধ হলেন তার পরপরই একদম অনেকটা তাৎক্ষণিক ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিলেন যে 25শে ডিসেম্বর তারেক রহমান ফিরবেন। সম্পর্ক আছে? আপনি আনমিউট করেন। ধন্যবাদ আপনাকে এবং হাফিজ আল আসাদ সাহেবকেও শুভেচ্ছা, আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা। তখন ভুলে গেছিলাম, আমি দুঃখিত। আসলে আপনি যেটা বললেন যে 25শে তারেক মির্জা আব্বাস ঘোষণা দিয়েছেন, তার সাথে আবার দেখেন এখানে কিন্তু মাহমুদুর রহমান সাহেব, যিনি তুরস্কে পলাতক ছিলেন, সেখান থেকেও তিনি এসে এখন যিনি জামাতের মাউথপিস হিসেবে কাজ করতেছেন, তিনিও কিন্তু 25 তারিখে একটা আলটিমেটাম দিয়েছেন। সুতরাং এগুলো একটা না একটা সম্ভাবনা কোথায় কি আমরা সেটা ঘটলেই না বুঝতে পারবো। তবে এইখানে কোথাও না কোনো বিষয় যে কাজ করতেছে, নইলে মির্জা আব্বাস সাহেব বক্তব্য দিলেন সেটা বুঝলাম যে তিনি 25 তারিখ ঘোষণা দিয়েছেন, তার নেতা আসতেছেন। তার নেতা জাতীয় প্রতীক কিনা সেটা বিতর্ক থাকতে পারে। তবে একটি দলের, মানে যদিও তিনি ভারপ্রাপ্ত বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত বয়স্ক মানুষ, তিনি অ্যাবাউট টু ডাই, সঙ্গত কারণে আমরা ধরে নিতে পারি তারেক রহমান একটি দলের প্রধান হতে যাচ্ছেন, অলরেডি তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন। তা অবশ্যই তার 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 বক্তব্য, তার আগমন, তার প্রস্থান সবকিছুতেই বাংলাদেশের রাজনীতিতে একটা ভূমিকা রাখে, এতে কোনো সন্দেহ নেই। কারণ একটি বিএনপিকে কেউ বিএনপিকে পছন্দ করতেও পারে, নাও করতে পারে, আওয়ামী লীগকে কেউ পছন্দ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু এই দুটি দলই বাংলাদেশের একটা বৃহৎ সময় তারা ক্ষমতায় থেকেছে। এরাই বাংলাদেশের রাজনীতিকে ডানে নিতে পারে, বামে নিতে পারে, উপরে নিতে পারে, নিচেও নিতে পারে এবং নিচ্ছে। আমরা সেটা দেখছি, কখনো উপরে কখনো নিচে, আপস অ্যান্ড ডাউনসে এই দুই দলের যথেষ্ট ভূমিকা আছে, কোনো সন্দেহ নেই। সেটা আমরা পছন্দ করি বা না করি, এতে যায় আসে না। তাই অবশ্যই তারেক রহমানের নেতৃত্বের নিয়ে তার দলের তো কোনো প্রশ্নই নাই, যেহেতু তার দলের প্রধান। কিন্তু জাতীয় পর্যায়ে তার ভূমিকা রাখবে কিনা, অবশ্যই রাখবে, কারণ তিনি তো একটি দলের, বৃহত্তর দলের প্রধান। আর আপনি যেটা বলেন 25 তারিখ, আপনি দেখেন মির্জা আব্বাস সাহেব যখন বললেন, মির্জা ফখরুল, দুঃখিত, মানে আমি ওই যে হাদির ঘটনায় ওটা গুলিয়ে ফেলেছি। মির্জা ফখরুল সাহেব যখন বললেন, তখনই এই বদমাইশ মাহমুদুর রহমান তিনি 25 তারিখে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আলটিমেটাম দিলেন। মানেটা কি? আপনি সেটা 24 তারিখ করতে পারতেন, 26 তারিখ করতে পারতেন, তা কিন্তু করে নাই। এটা আমি যদি জানতে পারি, সারা বাংলাদেশ জানতে পারে, মাহমুদুর রহমান সাহেব জানে না? তারপরও তিনি একটি পত্রিকার সম্পাদক, তিনি তো অবশ্যই তারিখটা জানেন। সেই দিনই কেন তিনি এই ঘোষণাটা দিলেন? এটার সাথে একটা বিতর্ক থাকতে পারে। আর আমরা বারবার শুনেছি তারেক রহমান আসতেছেন। আমরাও চাই বাংলাদেশে তারেক রহমান আসুক। কেন চাই? কারণ বাংলাদেশের বিএনপি, আগেই বলেছি, কেউ পছন্দ করুক না করুক, বিএনপি একটি বৃহত্তর দল। এই দেশে তার ভালো মন্দ অনেক কিছু বিএনপির উপর নির্ভর করে। বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বাংলাদেশে পা রাখবে, তখন এই মৌলবাদী শক্তিটা কিছুটা ব্যাকপটে যাবে, কোনো সন্দেহ নেই। যদিও বিএনপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা মৌলবাদী শক্তির পৃষ্ঠপোষক, কিন্তু তারেক রহমান যখন এই দেশে পা রাখবেন, নিঃসন্দেহে এই যে আস্ফালন দেখতেছেন কিছু মানুষের, মানে যারা হুট করে কিছু পরগাছা, যাদের আমার ভাষায় রাজনৈতিক মুসলমানই হয় নাই, যারা আমার ভাষায় জুম্মায় 1 সপ্তাহে রাজনীতিবিদ, যারা আমার ভাষায় তাদের ভাষাতেই 36 দিনের রাজনীতিবিদ, তাদের যে আস্ফালন, রবীন্দ্রনাথ এই জন্য বলে গেছেন যে দুর্বলের অত্যাচার, সবলের অত্যাচার সওয়া যায় ভাই, দুর্বলের অত্যাচার সওয়া যায় না। আপনি দেখেন তাদের ভাষাগুলো দেখেন, মানে কোনো সন্দেহ নাই, আমি আবারও বলতেছি যে কোনো মৃত্যু তো সবারই হবে, অপমৃত্যু কামনা কারোরই করি না। কিন্তু হাদির মুখের ভাষা দেখেন। বাংলাদেশে অনেক রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, রাজনৈতিক বিতর্ক হয়েছে সংসদের বাইরে, মঞ্চে, ময়দানে,
এইরকম বিশ্রী ভাষা কেউ ব্যবহার করে না, যেগুলো বললে অজু করতে হয়, 3 বার কুলি করতে হয়। এটা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাষা হতে পারে না। এটা কোনো রাজনৈতিক নেতার ভাষা হতে পারে না। ধরে না আমার সাথে এখন হাফিজ সাহেবের সাথে, হাফিজ আল আসাদ সাহেবের সাথে আমার বিতর্ক শুরু হয়ে গেল। ধরে নেন কোনো প্রসঙ্গে। একেবারে মনে করেন আমি 180 ডিগ্রি উল্টো বা আমার মতে তিনি 180 ডিগ্রি। কিন্তু আমরা তো এমন ভাষা প্রয়োগ করব না যেটা রাজনীতি, কূটনীতি, রাষ্ট্রনীতি মানে এগুলোর বাইরে চলে যায়। এটা তো হতে পারে না। এটা কি হয়? হতে পারে না। কিন্তু আমরা সেটা এই বাংলাদেশে এগুলো দেখেছি। এমন বিশ্রী ভাষা ব্যবহার করতে দেখেছি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার বাসার সামনে একটা নারী হয়ে তরুণী সে কি বিশ্রী ভাষা প্রয়োগ করেছে। আর যে মেয়েটা আজকে বলা হচ্ছে আত্মহত্যা করছে, আদৌ আত্মহত্যা করেছে কিনা না হত্যা হয়েছে, কারণ এই দেশের বর্তমান সরকারের, এই সকল সরকারের পোস্টমর্টমের কোনো রিপোর্টের আমার অন্তত ভরসা নেই। আমি ভরসা করতে পারি না, কারণ তারা সকালে যা বলে নিজেই দুপুরে বলে, আমি বলি নাই। দুপুরে যিনি নিজে যা বলে পরের বিকেলেই বলে যে সেটা তারা বলেনি। এটা আমরা দেখেছি। তাদের পোস্টমর্টম রিপোর্টের কোনো ভরসা নাই। কিন্তু এই যে অকাল মৃত্যুটা আমরা চাই না। কিন্তু আপনি দেখেন ভাষাগুলো তারা কি ব্যবহার করেছে। ওই মেয়েটা এমন ভাষা ব্যবহার করেছে যেগুলো মুখে উচ্চারণ করা যায় না, একটা নারী হয়ে সেগুলো বলেছে। কার সামনে? বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার বাসার সামনে। আর যে মেয়েটা আজকে আত্মহত্যা করলো বা তাকে মেরে ফেলা হয়েছে, যাই হোক না ঘটনা, একটা মানুষের মৃত্যু, সেটা সে একজন বয়স্ক নারীকে যেভাবে পেটালো, এটা তো হতে পারে না। এমনকি শুধু এটা পেটাই নাই, সেই নারীকে তার অপরাধ কি তিনি 32 নম্বরে গিয়েছেন, এটাই তার অপরাধ। তাকে পেটালো, সে পেটানোর পরে এই ইউনূস সরকার কি করলো, সেই নারীটিকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে দিয়ে হাজতে পাঠালো, হাজতে পাঠাই ক্ষান্ত হলো না, তাকে হত্যা মামলার আসামি বানালো। আপনি ভাবতে পারেন বিষয়টা। এই মেয়েটার মৃত্যু অপমৃত্যু যেমন দুঃখজনক, হাদির মৃত্যুও যেমন দুঃখজনক, তেমনি এটাও কিন্তু তার সাথে বেশি বেদনাদায়ক। কারণ মৃত্যু একবারই হবে, কিন্তু আপনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন এটা তো ঠিক না। আপনি যে মানুষটা ওখানে গেছে আপনি তাকে তাড়িয়ে দেন, ওকে, তাকে অপমান করেছেন, পিটিয়েছেন, বের করে দেন, আবার তাকে জেলে নিলেন, নিয়ে আবার হত্যা মামলা দিলেন। এটা তো হাস্যকর। এগুলো এগুলো মন্দ দৃষ্টান্ত এই সরকার উপস্থাপন করতেছে। আর আমি মনে করি তারেক রহমান বাংলাদেশে যদি তিনি আসেন, কারণ আমরা আসলেই ভরসা পাই না, কারণ জামাতের নেতা কিন্তু চলে, আমি যদি জামাতের নেতা এই মুহূর্তে ইউকেতে না থাকতো, আমি আমাদের এই সাবেক ছাত্র নেতা বর্তমান বিএনপি নেতা তার সাথে ঐক্যমত পোষণ করতাম। হ্যাঁ, তিনি 25 তারিখে আসতেছেন, কিন্তু যেহেতু ষড়যন্ত্রকারী, জামাত হচ্ছে একটা মুনাফেক দল, তারেক রহমানকে যদি ডিসেম্বর মাসে নির্বাচনটা হয়ে যেত, আমাদের দেশে অনেক মন্দ পরিস্থিতির আমাদের মুখোমুখি হতে হতো না। সেই নির্বাচনটা প্রশ্নবোধক হলেও না।